প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে ষষ্ঠ অধ্যায়ের পর্ব 6 এর আলোচনা নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এই সংক্রান্ত কিছু জাবেদার আলোচনা নিয়ে, এবং এই জাবেদাগুলো থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কিত কিছু প্রশ্নের আলোচনা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। আজকের পর্বের প্রথম প্রশ্নই থাকছে 30 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে, করিম সিদ্দিকের থেকে 30,000 টাকার পণ্য ক্রয় করলো। করিম সিদ্দিকের থেকে 30,000 টাকার পণ্য ক্রয় করলো, শর্ত দিল 2/10 নিট 30। এই যে এখানে যে কথাটা বলা হয়েছে 2/10 নিট 30, আমরা একটু প্রথমে এই কথাটার মানেটা একটু দেখে নিই। এই যে লেখা আছে 2/10, এই যে এখানে লেখা আছে 2/10 নিট 30, এই কথাটার মানে কি? প্রথমেই দেখি 2/10 কথাটার মানে কি। 2/10 কথাটার মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করে দেওয়া হয় তাহলে 2% বাট্টা পাওয়া যাবে। এখানে 2 হচ্ছে বাট্টার পরিমাণ এবং এই 10 হচ্ছে সময়সীমা, অর্থাৎ 10 দিন। তার মানে 10 দিনের মধ্যে যদি তুমি সম্পূর্ণ টাকাটা পরিশোধ করে দাও, যতটুকু টাকার ক্রয় করা হয়েছিল সেই টাকাটা যদি পরিশোধ করে দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 2% বাট্টা দেওয়া হবে। এবং পরবর্তীতে যে কথাটা লেখা আছে নিট 30, যদি আমরা এই কথাটার মানে বলতে চাই, তার মানে হচ্ছে 30 দিনের মধ্যে তোমাকে নিট টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ 30 দিনের মধ্যে, এটা হচ্ছে দিন, এই 30 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা, নিট বলতে বোঝানো হয়েছে সম্পূর্ণ টাকা, অর্থাৎ যতটুকু টাকার তুমি ক্রয় করেছিলে, যতটুকু টাকার ধারে ক্রয় করা হয়েছিল সেই সম্পূর্ণ টাকাই তোমাকে এখানে পরিশোধ করে দিতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম 2/10 প্রথমের যে অংশটুকু, সেই শর্তের অংশটুকুর কথার মানে হচ্ছে 10 দিনের মধ্যে পুরো টাকাটা পরিশোধ করে দেওয়া হলে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকার ওপর 2% বাট্টা দেওয়া হবে। এবং যদি 10 দিনের মধ্যে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে না পারো সেক্ষেত্রে 30 দিনের মধ্যে অবশ্যই সম্পূর্ণ টাকাটাই পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আর কোনো বাট্টা দেওয়া হবে না। নিট 30 কথাটার মানে হচ্ছে 30 দিনের মধ্যে, অর্থাৎ 10 দিন যদি ক্রস করে ফেলে 30 দিনের মধ্যেই তোমাকে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে আর কোনো বাট্টা দেওয়া হবে না। আশা করছি সকলেই বুঝতে পেরেছো এই কথাটা। এবং এই যে কথাটা, এই যে শর্তটা, এই শর্তটা কিন্তু বিভিন্ন প্রশ্নে চলে আসতে পারে, তোমার এমসিকিউ প্রশ্নও চলে আসতে পারে, যেমন এখানে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখলাম, এবং বিভিন্ন অঙ্কের মধ্যেও, গাণিতিক সমস্যার মধ্যেও কিন্তু তোমার এই কথাটা থাকতে পারে। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। তাহলে এবার চলো আমরা প্রশ্নটা একটু দেখি এখানে কি বলা হচ্ছে। এই যে কথাটা, এই কথাটাকেই তোমার ব্যাখ্যা করতে বলা হয়েছে। আশা করছি 2/10 নিট 30 এই কথাটার ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু এখান থেকে দেখে নেই। এবার আমরা একটু উত্তরটা দেখে নেই। এটি হচ্ছে বিক্রয় শর্ত। এখানে যে শর্তটা দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে বিক্রয় শর্ত, অথবা আমরা শুধুমাত্র শর্তও বলতে পারি। করিমের ক্রয়কৃত পণ্যের বিক্রয় শর্ত, এই যে 2/10 নিট 30, এটাই হচ্ছে আমার মূল শর্ত এবং এই শর্তের ব্যাখ্যাটাই এখানে বলা হয়েছে। এর দ্বারা বোঝায় ক্রেতা পণ্যের মূল্য 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে। একে নগদ বাট্টা বলা হয়। তার মানে এই যে তোমাকে 2% বাট্টা দেওয়া হবে, একটু চিন্তা করে দেখো, এই 2% হচ্ছে আমার ক্রয় করার পরবর্তীতে যখন আমরা দেনা বা পাওনা পরিশোধ করতে যাব তখন যে বাট্টাটা দেওয়া হচ্ছে সেই বাট্টাটাকেই এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা জানি যে যখন আমরা কোনো দেনা বা পাওনা পরিশোধ করতে যাই ঠিক সেই সময় যে বাট্টাটা আমরা পাই অথবা দেই সেটাকেই বলা হয় নগদ বাট্টা। তার মানে এখানে যে 2% বাট্টার কথা বলা হয়েছে এটাও কিন্তু নগদ বাট্টা, তবে অবশ্যই 30 দিনের মধ্যে
পণ্যের সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে, এক্ষেত্রে কোনো বাট্টা পাবে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই যে শর্ত, এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই শর্তের মাধ্যমেই আসলে আমাদের বাট্টার পরিমাণটা নির্ধারণ করা থাকে, বা শর্তের মধ্যে সম্পূর্ণ বিষয়টাই উল্লেখ করা থাকে, কে কখন কোন সময়ে টাকাটা পরিশোধ করবে, বা কোন সময়ে টাকা পরিশোধ করলে কতটুকু পরিমাণ ছাড় পাবে অথবা কতটুকু পরিমাণ সুবিধা পাবে, সব কিছুই এই একটা ছোট্ট শর্তের মাধ্যমে বোঝানো হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন 31 নং প্রশ্নে। 31 নং প্রশ্নে বলা হয়েছে বিক্রয় শর্ত 2/15 নিট 30 এর দ্বারা কি বোঝায়। এখানে যেটাই বলো না কেন, 2/15, 2/30 অথবা 2/10 যেটাই বলা হোক না কেন, প্রত্যেকটাই কিন্তু একই অর্থই প্রকাশ করে, হয়তোবা সংখ্যাটা আলাদা থাকতে পারে। যেমন এর আগের প্রশ্নে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 2/10, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে তুমি 2% বাট্টা পাচ্ছ। কিন্তু একটু চিন্তা করে দেখো, এই যে এখানে যে প্যাটার্নে লেখা আছে এবং সেই প্যাটার্নটা কিন্তু সেম বিষয়টাই মিনিং করছে, অর্থাৎ 15 দিনের মধ্যে তুমি যদি টাকাটা পরিশোধ করো সেক্ষেত্রে তোমাকে 2% বাট্টা দেওয়া হবে, 2% ছাড় তুমি সেখানে পাবে। আর যদি 15 দিনের মধ্যে পরিশোধ না করতে পারো, 15 দিন যদি ক্রস করে ফেলে, সেক্ষেত্রে 30 দিনের মধ্যেই তোমাকে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু উত্তরটা দেখি। বিক্রয় শর্ত যদি এই রূপ হয় 2/10, 2/15 নিট 30, এর দ্বারা বোঝায় ক্রেতা পণ্যের মূল্য 15 দিনে পরিশোধ করতে সমর্থ হলে 2% নগদ বাট্টা পাবে। যদি অসমর্থ হয় তবে অবশ্যই 30 দিনের মধ্যে চালানে উল্লেখিত পণ্যের মূল্য পরিশোধ করতে হবে। চালান হচ্ছে আমাদের ক্রয় বা বিক্রয়ের, অর্থাৎ ধারে ক্রয় বা বিক্রয়ের একটা প্রমাণ স্বরূপ। তো আমরা যখন আমাদের মূল্যের সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে যাব তখন ওই চালানের মূল্যটাকেই আমার পরিশোধ করতে হবে এবং চালানের মূল্যটাকেই অ্যাকচুয়াল মূল্য ধরে নেওয়া হবে। তাহলে এখানে 2/15 নিট 30, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি 32 নং প্রশ্নে। 32 নং প্রশ্নে বলা হচ্ছে ক্রয় জাবেদা কাকে বলে। আমরা কিন্তু ইতোমধ্যে পূর্বের যে পর্বগুলো আছে সেই পর্বগুলোতে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা সব কিছু সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো এই পর্বে আমরা এটা সম্পর্কে আরও ডিটেলসে জানবো। তো এখন আমরা দেখব ক্রয় জাবেদা কাকে বলে। বিক্রয়ের উদ্দেশ্যে ধারে কৃত পণ্য সামগ্রীর হিসাব তারিখের ক্রমানুসারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। তাহলে এই ক্রয় জাবেদার মূল বিষয় হচ্ছে এখানে ধারে কৃত পণ্য, অর্থাৎ ধারে যে পণ্যটা ক্রয় করা হবে সেই ক্রয়টাই তোমার এখানে উল্লেখ করতে হবে। আদারওয়াইজ তুমি যদি নগদে কোনো পণ্য ক্রয় করো সেটা এখানে আসবে না। নগদ পণ্য ক্রয় বা সম্পত্তি ক্রয় এই জাবেদায় লিপিবদ্ধ হয় না। আমি একটু আগেই কিন্তু এই কথাটা বলেছি যে নগদে যদি আমরা কোনো পণ্য ক্রয় করে থাকি সেটা এখানে আসবে না, শুধুমাত্র ধারে পণ্য ক্রয় করা হলে ঠিক সেটাই এখানে আসবে। যদি বাকিতে পণ্য ক্রয়ের সময় কোনো কারবারি বাট্টা পাওয়া যায় তাহলে উক্ত কারবারি বাট্টা বাদ দিয়ে এবং বিভিন্ন আনুষঙ্গিক খরচ যেমন প্যাকিং খরচ অথবা বহন খরচ, কুলি খরচ, এই খরচগুলো যোগ করে ক্রয় জাবেদা লিখতে হয়। তোমরা জানো যারা যারা ক্রয় জাবেদা করেছো ইতোমধ্যে এবং যারা যারা প্র্যাকটিস করেছো ক্রয় জাবেদার ম্যাথগুলো, তারা জানো প্রথমে আমাদের যদি বাট্টার পরিমাণ থাকে, কারবারি বাট্টার পরিমাণ থাকে, সেই কারবারি বাট্টাকে বাদ দিতে হয় এবং তারপরে যে অ্যামাউন্টটা আমরা পাই সেই অ্যামাউন্টের সাথে বাকি আনুষঙ্গিক খরচটাকে যোগ করতে হয়। এখন যদি বাকি আনুষঙ্গিক খরচ থাকে তাহলে আমরা যোগ করব, যদি না থাকে সেক্ষেত্রে আমরা আর কিছুই যোগ করব না। এবার আসো আনুষঙ্গিক খরচগুলো কি কি। আনুষঙ্গিক খরচগুলোর মধ্যে প্রথমেই আছে প্যাকিং খরচ, যেটা সবচেয়ে বেশি প্রশ্নের মধ্যে আসে, প্যাকিং খরচ। তারপরে আছে বহন খরচ, তারপর আছে কুলি খরচ।
এই বিষয়টাকে কেন সবার শেষে যোগ করতে হয় তার একটা ছোট্ট কারণ বলি। একটু চিন্তা করো, তুমি যখন একটা পণ্য কিনো, কেনার পরে যখন সেটা নিয়ে বাসায় চলে আসো, আসার সময় তোমার যে ট্রান্সপোর্টেশন খরচটা হয় সেটা কি তুমি আগেই পরিশোধ করো? অবশ্যই না, আমরা কিন্তু সেটা পরেই পরিশোধ করি। আমাদের পণ্যটা ক্রয় করা হয়ে যায়, সেই পণ্যটা নিই, তারপরে আমরা আমাদের পরবর্তী আদার্স যে খরচগুলো আছে সেই খরচগুলো পরিশোধ করি। তো এখানেও ব্যবসায়িক দিক থেকেও ঠিক সেই কাহিনীটাই হয়। তুমি প্রথমে তোমার পণ্যটা কিনছো, কেনার পরে সব দাম দর সব কিছু মেটানোর পরে সেই বিক্রেতাকে বলবে যে এটা আমার প্যাকিং করতে হবে অথবা এটা আমার বহন করে নিয়ে যেতে হবে। তাহলে দেখো, প্যাকিং খরচ এটাও পরে হচ্ছে, ক্রয় করার পরে হচ্ছে, মূল্য পরিশোধ করার পরে হয়। তারপরে বহন খরচ, বহন করে নিয়ে আসার যে খরচ সেটাও পরবর্তীতে হচ্ছে, এবং কুলি খরচ, কুলি খরচটা আমরা ঠিক বহন খরচের মধ্যেই ধরে থাকি। কুলি খরচ বলতে বোঝানো হয় একজন কুলি যে সেটা বহন করে নিয়ে আসবে, ভারী জিনিসটাকে বহন করে যে নিয়ে আসবে তার জন্য যে খরচটা। তাহলে দেখো, তিনটা খরচই কিন্তু আনুষঙ্গিক এবং এক্সট্রা খরচ। এটা কিন্তু একদম যখন আমরা ক্রয় করি, ক্রয় করার সাথে এটা রিলেটেড না, ক্রয় হয়ে যায় তার পরবর্তী খরচ। এই জন্য আমরা প্রথমে ক্রয় থেকে কারবারি বাট্টাটা মাইনাস করার পরে যে অংশটা পাই সেই অংশটার সাথে পরবর্তীতে এই আনুষঙ্গিক তিন ধরনের খরচ যোগ করে দিই। আশা করছি সকলে এটা ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এটা যোগ করব এবং কেন কারবারি বাট্টাটা মাইনাস করতে হয়। কারবারি বাট্টাটা সাধারণত একটা ডিসকাউন্ট যেটা বিক্রেতা দিয়ে থাকে, তো এই জন্য এই ডিসকাউন্টটা আমরা আগে বাদ দিয়ে দিই এবং পরবর্তীতে খরচগুলো যোগ করি। এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন, 33 নং প্রশ্ন। 33 নং প্রশ্নে বলা হচ্ছে বিক্রয় শর্ত বলতে কি বোঝায়। আমরা ইতোমধ্যে বিক্রয় শর্তগুলো সম্পর্কে ধারণা পেয়েছি, কোনগুলো বিক্রয় শর্ত হতে পারে এবং কোন বিক্রয় শর্ত কি মিন করছে সবকিছু আমরা দেখেছি। এখন আমরা দেখি বিক্রয় শর্ত কাকে বলে। বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা যদি দেনা পরিশোধের জন্য ক্রেতাকে কোনো শর্ত প্রদান করে তবে তাকে বিক্রয় শর্ত বলে। এটা শুধুমাত্র দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আদারওয়াইজ যখন ক্রয় করা হচ্ছে বা যখন বিক্রয় করা হচ্ছে তখন এটা খুব একটা বেশি এফেক্টিভ না। এখানে কত বাট্টা দিবে কি দিবে না সেটা কিন্তু ক্রয় করার সময় খুব একটা বেশি ইফেক্টিভ হয় না, কিন্তু যখন এটা দেনা বা পাওনা পরিশোধ করার বিষয় হয়ে যায় তখন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে কত পার্সেন্ট বাট্টা আমি পেতে পারি, কত দিনের মধ্যে পরিশোধ করলে কত পার্সেন্ট বাট্টা পেতে পারি। এই যে একটা বাট্টার পরিমাণ লিখে দেওয়া বা জানিয়ে দেওয়া, এটা মূলত করা হয় যাতে ক্রেতা দ্রুত তার টাকাটা পরিশোধ করে দেয় এবং বিক্রেতা যাতে দ্রুত সেই দেনাগুলো পেয়ে যায়, সেই জন্য সাধারণত এই উল্লেখটা করা হয়। আচ্ছা, যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বিক্রয় শর্ত হচ্ছে 2/10 নিট 20, তার মানে হচ্ছে 10 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে এবং 20 দিনের মধ্যে অবশ্যই সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে হবে। আচ্ছা, এটাই বোঝানো হয়েছে। এর দ্বারা বোঝায় ক্রেতা পণ্যের মূল্য 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% নগদ বাট্টা পাবে। যদি অসমর্থ হয়, তার মানে যদি পরিশোধ করতে না পারে, সেক্ষেত্রে 20 দিনের মধ্যে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। আশা করছি বিক্রয় শর্ত সম্পর্কে বুঝতে পেরেছো এবং এই বিক্রয় শর্ত থেকে অবশ্যই প্রশ্ন থাকতে পারে। এরপর চলে যাচ্ছি 34 নং প্রশ্ন, ডেবিট নোট কখন প্রস্তুত করা হয়। আমরা জানি ডেবিট নোটটা হচ্ছে মূলত যখন আমরা ক্রয় ফেরত দেই, সেই ক্রয় ফেরত দেওয়ার সময়কার একটা প্রমাণপত্র। তাহলে এটা কখন পরিশোধ করা হয়? কোনো কারণে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলে ডেবিট নোট তৈরি করা হয়। ধরো তুমি ধারে পণ্য ক্রয় করেছো, এখন সেই পণ্যের মধ্যে কোনো একটা নষ্ট বা কোনো একটা কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটির কারণে তুমি ক্রয় করা পণ্যটা যখন আবার বিক্রেতার কাছে ফেরত পাঠাবে
তখন সেই ফেরত পাঠানোর সাথে একটা পেপার বা একটা দলিল পাঠাতে হয়, সেই দলিলটাই হচ্ছে মূলত ডেবিট নোট। ধারে ক্রয়কৃত পণ্য বিভিন্ন কারণে ক্রেতা বিক্রেতার নিকট ফেরত পাঠায়, তখন উক্ত পণ্যের পরিমাণ, দর, মূল্য, অর্থাৎ তুমি যতটুকু পরিমাণ পণ্য ফেরত পাঠাচ্ছ সেই পরিমাণ পণ্যের পরিমাণ কতটুকু, অর্থাৎ অ্যামাউন্টটা পাঠাতে হবে, প্রত্যেকটা পণ্যের দাম পাঠাতে হবে, তারপর টোটাল অ্যামাউন্টটা কতটুকু সেটা পাঠাতে হবে। এই সম্পূর্ণ কিছু তোমার উল্লেখ করে একটা দলিল বা একটা কাগজে উল্লেখ করে সেটা পাঠাতে হবে। ওই কাগজটাই হচ্ছে ডেবিট নোট। দেখো এখানে যেমন এখানে এটাকে চিঠি হিসেবে রিপ্রেজেন্ট করেছে, তুমি চাইলে এটাকে দলিল হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারো। এই চিঠি মূলত ডেবিট নোট। ডেবিট নোট ক্রেতা প্রস্তুত করে বিক্রেতার নিকট পাঠায়। দেখো এটা ক্রেতা প্রস্তুত করে, যে কিনেছিল বা যে ওই রিজেক্ট পণ্যগুলো পেয়েছে সেই সাধারণত বিক্রেতার কাছে এটা পাঠিয়ে দেয়। ডেবিট নোটের সাহায্যে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। ডেবিট নোটের সাহায্যে বা ডেবিট নোটের প্রমাণস্বরূপ আমরা ক্রয় ফেরত জাবেদাটা প্রস্তুত করে থাকি। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী এবং এ পর্বের সর্বশেষ প্রশ্ন, 35 নং প্রশ্ন। বলা হচ্ছে বিক্রয় জাবেদা বলতে কি বোঝায়? বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা প্রায় সেম, একটা হচ্ছে ধারে ক্রয়কে বোঝানো হয় এবং আরেকটা হচ্ছে ধারে বিক্রয়কে বোঝানো হয়। তাহলে দেখো ধারে বা বাকিতে বিক্রয়কৃত পণ্য বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ বিক্রয় বা সম্পত্তি বিক্রয় এ জাবেদায় লেখা হয় না। বিক্রয় জাবেদা চালানের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। বিক্রয় জাবেদা যেমন চালানের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়, ঠিক তেমনি ক্রয় জাবেদাও কিন্তু চালানের ওপর ভিত্তি করেই প্রস্তুত করা হয়। চালানে যে ইনফরমেশনগুলো থাকে সেটার উপর ভিত্তি করে ক্রয় এবং বিক্রয় দুই ধরনের জাবেদাই প্রস্তুত করা হয়। অর্থাৎ যে বইতে শুধু ধারে বা বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ তারিখের ক্রমানুসারে সাজিয়ে লেখা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। এখানে তারিখের ক্রমানুসারে, অর্থাৎ কোন লেনদেনটা আগে হয়েছে, কোনটা পরে, কোনটা 1 তারিখে হয়েছে, কোনটা 5 তারিখে, একদম সিরিয়ালি সেটা মেনটেন করা হয়। এবং আমরা জানি জাবেদার সব কিছুই তারিখের ক্রমানুসারে হবে। তুমি যদি তারিখ ওলট পালট করো তাহলে কিন্তু সেক্ষেত্রে জাবেদাটা ফুলফিল হবে না। এবং তোমরা যখন ম্যাথ করবে, ম্যাথ করার সময়ও যদি তারিখটা ওলট পালট করো, সিরিয়ালটা যদি ব্রেক করো, তাহলে কিন্তু নাম্বার কম পাওয়ার একটা চান্স আছে। সো যে টিচার খাতা দেখবে সে কিন্তু চাইলেই মার্ক এখানে কেটে দিতে পারে। সো এই বিষয়টাতে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা তারিখটা ঠিকভাবে লিখছি কিনা, কোন তারিখের পর কোনটা হবে সেটা প্রপারলি লিখছি কিনা। যেখানে তারিখটা ম্যাটার করে না, যেমন যেই অঙ্কে দেখবে যে তারিখ নেই সেই অঙ্কে তুমি উল্টোপাল্টো করে লিখলেও কোনো সমস্যা হবে না। কিন্তু যখন জাবেদা দিবে যেখানে তারিখ আছে, অবশ্যই সেই তারিখটা খেয়াল করে তারপর লিখবে, কোনটা আগে কোনটা পরে, এটা একটু সিরিয়ালি মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে বিক্রয়ের সময় কারবারি বাট্টা মঞ্জুর করা হলে বিক্রয় মূল্য হতে উক্ত কারবারি বাট্টা বাদ দিয়ে বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়। যদি বিক্রয়ের সময় কোনো কারবারি বাট্টা দেওয়া থাকে, অর্থাৎ কোনো ছাড় যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা বাদ দিতে হবে। এবং শুধু ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার জন্যই এই কথাটা প্রযোজ্য নয়। তুমি যেখানেই অঙ্ক করতে যাবে, যেখানেই কারবারি বাট্টা পাবে, সেখানেই মনে রাখবে ওই কারবারি বাট্টাটা মাইনাস করে তারপর তোমার অ্যামাউন্টটা লিখতে হবে। এটা প্রত্যেকটা অঙ্কের জন্যই প্রযোজ্য। ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার জন্য এটা অবশ্যই বাধ্যতামূলকভাবে করতে হবে। তোমার যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, যেটা মূল্য, সেখান থেকে কারবারি বাট্টার পরিমাণটা মাইনাস করে তারপর তোমার সেই অ্যামাউন্টটা বিক্রয় জাবেদা হোক অথবা ক্রয় জাবেদা হোক উল্লেখ করতে হবে। ঠিক আছে, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।